নাটকটি শুরু হয় স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়েদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে। সেখানেই আমাদের পরিচয় হয় প্রধান নারী চরিত্র জিনার সাথে, যে অসাধারণ সুন্দরী এবং একজন আইডল ট্রেনার। সে কোনো ট্রেন্ড অনুসরণ করে না, বরং সে যা করে তাই ট্রেন্ড হয়ে যায়। এরপর আছে হানা, যে তার মতোই তার মাঙ্গি নামের একজন আইডল ট্রেনার আছে, যে খুব ধনী পরিবারের মেয়ে এবং দেখতেও খুব মিষ্টি। ওরা তিনজনই সেরা বন্ধু এবং স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে। এরই মধ্যে আমাদের প্রধান পুরুষ চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে সেখানে বসে জিনার দিকে তাকিয়ে আছে। তারপর তার সেরা বন্ধু চ্যাং পেছন থেকে এসে তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি দেখছিস? চ্যাং ঘুরে তাকিয়ে বলে, তুই এখানে বসে আবার জিনার দিকে তাকাচ্ছিস? লি বলে, ব্যাপারটা তা নয়, আমি অন্যদিকে দেখছিলাম আর ও এদিকে চলে আসায় আমি ওকে দেখতে পাই। তখন চ্যাং বলে, জানিস কি, তার তো ইতিমধ্যেই একজন বয়ফ্রেন্ড আছে, তবুও তুমি এইসব করছো? তোমরা দুজন তো এমনিতেও সম্পূর্ণ আলাদা। লি বলে, তার বয়ফ্রেন্ড থাকলে কি হবে, আমি এখনও তাকে পছন্দ করি। অন্যদিকে আমরা জিনাকে তার বয়ফ্রেন্ড ইয়াং এর সাথে দেখি। ইয়াং একজন বেসবল খেলোয়াড় এবং জিনা তার উপর রেগে আছে, কারণ সে গতকাল জিনার জন্মদিন কথা মনে রাখতে পারেনি এবং তার সাথে তা উদযাপন করতে পারেনি। ইয়াং বলে, কাল না হলে আজই উদযাপন করতে পারে, কিন্তু জিনা আরও বেশি রেগে যায়, কারণ এটা প্রথমবার নয়। ইয়াং সবসময় তার গেম নিয়ে ব্যস্ত থাকে এবং জিনার দিকে কোনো মনোযোগ দেয় না। তখন জিনা রেগে গিয়ে বলে, আমি তোমার সাথে সম্পর্ক ভেঙে দিতে চাই। এই কথা শুনে ইয়াং বলে, আমাকে একটা উপযুক্ত কারণ দেখাও, তবেই আমরা সম্পর্ক ভাঙব। তখন জিনা ভাবতে শুরু করে সে কি কারণ দেখাবে। তারপর সে বলে, আমার ইতিমধ্যে একজন নতুন প্রেমিক হয়েছে। অবাক হয়ে ইয়াং জিজ্ঞেস করে, সে কে? তখন জিনা বলে, আমার নতুন প্রেমিক হয়েছে। সে চারপাশে তাকাতে শুরু করে এবং তারপর লিয়ের একটি ছবি দেখতে পেয়ে বলে, এই আমার নতুন বয়ফ্রেন্ড। ইয়াং বলে, যদি এই সত্যিই তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমার অবশ্যই তার সাথে দেখা করতে হবে। জিনা বলে, ঠিক আছে, কাল দেখা হবে। জিনা খুব মন খারাপ করে লিয়ের ছবিটি তার বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়। সে তাকে একটি চিঠি দেয় এবং তাড়াতাড়ি তাকে খুঁজে বের করতে বলে। তারা তিনজন মিলে লিকে খুঁজতে বের হয় এবং পথে যার কাছেই লিয়ের ছবি দেখে তাকেই যাচাই করে। এরপর চং বুঝতে পারে যে জিনা লিকে খুঁজছে। সে সোজা লিয়ের কাছে গিয়ে বলে, তুমি জানো কে তোমাকে খুঁজছে? চ্যাং তাকে বলে যে জিনা তোমাকে খুঁজছে। এ কথা শুনে লি জিনার সাথে দেখা করতে যায়। সেখানে পৌঁছানোর পর জিনা সরাসরি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লি প্রথমবার ব্রডকাস্টিং রুমে জিনাকে দেখেছিল এবং তখন থেকেই সে তার প্রেমে পড়েছে। জিনা তার বয়ফ্রেন্ড হতে চায় শুনে লি পুরোপুরি অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আমি কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? জিনা বলে, হ্যাঁ। লি তখন জিজ্ঞেস করে, আর ইয়াংয়ের কি হবে? জিনা উত্তর দেয়, আজ সকালেই ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। লি উত্তর দেয়, তুমি কি আমাকে পছন্দ করো, সেই জন্যই ওর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছ? জিনা বলে, আমি তোমাকে কেন পছন্দ করব? লি জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন চাও আমি তোমার বয়ফ্রেন্ড হই? কিছুই বুঝতে না পেরে লি রাজি হয় না এবং চলে যায়। এরপর জিনা তার বন্ধুদেরকে এই ঘটনাটি জানায়। সে সব খুলে বলে। তার বন্ধুরা হতবাক হয়ে জিজ্ঞেস করে, সে কি তোমাকে প্রত্যাখ্যান করেছে? এটা কি করে সম্ভব? পরদিন ইয়াং জিনার কাছে এসে জিজ্ঞেস করে, তোমার নতুন প্রেমিক কোথায়? সে বলে, স্কুলের পর ওর সাথে আমার পরিচয় করিয়ে দিও। জিনা রাজি হয়ে যায় এবং ইয়াং চলে যায়। এরপর জিনা লিয়ের ক্লাসে প্রবেশ করে। সে তার হাত ধরে তাকে তুলে নিয়ে যায়। সবাই দেখছিল। সেখানে পৌঁছে জিনা তাকে গল্পটি ব্যাখ্যা করে এবং একটি সম্পর্কের চুক্তির প্রস্তাব দেয়। সে বলে, চুক্তিটি 50 দিনের জন্য এবং এই সময়কালে তাদের একটি সম্পর্ক মতো অভিনয় করতে হবে। এটা করতেই হবে। আবলি সবকিছু বোঝে এবং চুক্তিতে রাজি হয়। ঠিক তখনই জিনার কাছে ইয়াংয়ের ফোন আসে। সে লিকে তাড়াতাড়ি চুক্তিতে সই করে বেরিয়ে যেতে বলে। লি বেরিয়ে এলে ইয়াং জিজ্ঞেস করে, তোমার নতুন বয়ফ্রেন্ড কোথায়? জিনা উত্তর দেয়, 1 মিনিটের মধ্যেই চলে আসবে। এদিকে লি ভাবে, এই সম্পর্কটা ভুয়া, কিন্তু আমি যদি জিনার সাথে কিছুক্ষণ থাকি হয়তো সে আমার প্রেমে পড়ে যাবে আর এই ভুয়া সম্পর্কটা একটা আসল সম্পর্কে পরিণত হতে পারে। এইসব ভাবতে ভাবতে লি চুক্তিপত্রে সই করে। এদিকে ইয়াং বলে, 1 মিনিট শেষ, কিন্তু তোমার বয়ফ্রেন্ড তো এখনও আসেনি। আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই আর তুমি আমার সাথে মিথ্যে বলছো। এখন আমাকে ক্ষমা করে দাও আর আবার স্বাভাবিক হয়ে যাও। ঠিক তখনই লি পেছন থেকে এসে হাজির।
সে জিনার কাঁধে হাত রেখে ইয়াংকে বলে, আমি ওর বয়ফ্রেন্ড। তারা চলে যায়। পরের দৃশ্যে লি, জিনা ও তার বন্ধুদের সাথে বসে আছে। জিনা বলে, আমার ডাম্পলিং খেতে ইচ্ছে করছে। লি সাথে সাথে গিয়ে অনেকগুলো কিনে আনে। জিনা জিজ্ঞেস করে, তোমার এতগুলো কেন? লি বলে, যদি তোমাদের এগুলো না লাগে ওকে নিয়ে যাব। সে বলে, না না, বাদ দাও। এটা দেখে লি খুব খুশি ও উত্তেজিত হয়ে ওঠে। এরপর লি তার প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকে। জিনা বাইরে এলে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লি বলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। জিনা বলে, যাবার দরকার নেই, আমি একাই চলে যাব। সে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই ইয়াংকে তার চোখে পড়ে। তাকে দেখে জিনার সঙ্গে সঙ্গে লিয়ের কাছে ছুটে যায়, আর ইয়াংকে পুরোপুরি উপেক্ষা করে তারা দুজনে মিলে চলে যায়। পরের দৃশ্যে দুজনের মধ্যে আরও ভালো পরিচয় হয়। তারা ইয়াংকে সন্দেহ করা থেকে বিরত রাখার চেষ্টা করে। এরপর লি জিনাকে তার বাড়িতে নামিয়ে দেয়। ঠিক যখন একটি গাড়ি তাকে ধাক্কা দিতে যাচ্ছিল, লি তাকে বাঁচিয়ে দেয়। তারপর সে তাকে নামিয়ে দিয়ে চলে যায়। জিনা তাকে থামিয়ে তার মোবাইল ফোনে লিয়ের নম্বরটি সেভ করে রাখতে বলে। লি তার নম্বরটি সেভ করে নেয়। সে লাজুকভাবে হেঁটে চলে যায়। এটা দেখে জিনা হেসে ভেতরে চলে যায়। এরপর আমরা জানতে পারি যে অন্য কেউ জিনাকে দেখছে। পরের দৃশ্যে সে তার বন্ধুদের সাথে সেলফি তুলছে। এরপর জিনা তাকে লিকে ফোন করতে বলে, আমার যাওয়া উচিত, ও যদি আমার সাথে থাকে ইয়াং আমাকে বিশ্বাস করবে। এই বলে সে লিকে টেক্সট করে সেখানে আসতে আমন্ত্রণ জানায়। এরপর লি তার বন্ধু চংকে নিয়ে এসে পৌঁছায়। এত সুন্দরী মানুষদের মাঝে থাকতে পেরে চং খুবই আনন্দিত হয়। তখন জিনা তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তুমি কি এটা এনেছো? লি বলে, তুমি যখন আমাকে মেসেজ করেছিলে তখন এটা আমার কাছেই ছিল, আর আমাদের ভাবার সময় ছিল না, তাই তাড়াহুড়ো করে এটা নিয়ে এসেছি। এরপর চ্যাং তার কাণ্ডকারখানা দিয়ে সবাইকে হাসাতে শুরু করে। এতে মাঙ্গি বেশ মজা পায়। এদিকে হ্যানা বিরক্ত হয়ে চলে যায়। সে প্রশিক্ষণ কেন্দ্রে যায়। হঠাৎ জিনার মুখের উপর একটি উজ্জ্বল আলো এসে পড়ে। এটা দেখে লি তার হাত দিয়ে জিনার মুখ ঢেকে দেয়। এরপর চ্যাং বলে, চলো ওদের আমাদের প্রিয় জায়গায় নিয়ে যাই। তারা সবাই একটি গেমিং ভেনিউতে পৌঁছায়, যেখানে তাদের কাছে খাবারটা খুবই সুস্বাদু মনে হয়। এরপর তারা সবাই খেলাধুলো করে এবং অনেক মজা করে। তারা যখন চলে যাচ্ছিল তখন একজন লোক জিনার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে আবার চলে যায়। এরপর জিনা লিয়ের সাথে একটি সেলফি তুলে বলে, আমি এটা তোমাকে পাঠিয়ে দেব, আর তুমি এটা তোমার স্ট্যাটাসে দিয়ে দিতে পারো। সে বলে, গতকাল তুমি আমাকে নামিয়ে দিয়েছিলে, আর আজ আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেব। সে তাকে তার বাড়িতে নামিয়ে দেয়। তাবলি বলে, আমি তোমাকে এখন নামিয়ে দেব, কিন্তু জিনা বলে, কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। লি তার জ্যাকেটটা খুলে জিনাকে পরতে বলে, এই নাও, তোমার ঠান্ডা লাগবে না, এখন যাও। এই বলে সে চলে যায়। জিনা এই সব কিছুতে খুব খুশি হয়। পরের দিন ইয়াং লি এবং জিনার একটি ছবি দেখে এবং সে মোটেও খুশি হয় না। এদিকে জিনা লির জ্যাকেটটি নিয়ে বসে আছে। তার বন্ধুরা তাকে জ্যাকেটটি সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপর সে অন্য সুরে বলে, কাল লি আমাকে এই জ্যাকেটটা দিয়েছে কারণ ওর ভয় ছিল আমার ঠান্ডা লাগতে পারে। এই বলে সে চলে যায়। এতে তার বন্ধুরা অবাক হয়ে যায়। এরই মধ্যে ইয়াং এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি জিনার? তুমি কি ওর বয়ফ্রেন্ড? লি বলে, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে আমিই ওর বয়ফ্রেন্ড। ঠিক তখনই জিনা এসে ইয়াংকে বলে, যদি লিকে বিরক্ত করার চেষ্টা করো আমি তোমাকে ছাড়ব না। এ কথা শুনে ইয়াং খুব রেগে যায়। তারপর সে বলে, আমার মনে হয় না তোমরা দুজন সত্যি একটা সম্পর্কে আছো। এ কথা শুনে জিনা হঠাৎ লিকে চুমু খায়। ইয়াং পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর জিনা বলে, আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না। এ কথা শুনে ইয়াং রেগে চলে যায়। এরপর লি জিনাকে জিজ্ঞেস করে, এইমাত্র যে চুমুটা খেলাম সেটা কি সত্যি ছিল? জিনা বলে, না, এটাকে গুরুত্ব দিও না, আমি শুধু ইয়াংকে আশ্বস্ত করার জন্যই ওটা করেছিলাম। এ কথা শুনে লি ভীষণভাবে অপমানিত বোধ করে এবং রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিনার বন্ধুরা এসে পৌঁছায়। তখন জিনা বলে, আমি বুঝতে পারছি না ও কেন রেগে গেল। পরের দৃশ্যটি স্কুলের, যেখানে সবার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। ইয়াং তার জিনিসপত্র জিনার হাতে তুলে দেয়, কিন্তু জিনা সেগুলো গুছিয়ে রাখতে রাজি হয় না। এটা দেখে ইয়াং কোনো কথা না বলে চলে যায়। এদিকে চ্যাং তার ক্লাবের জন্য টেমপ্লেট বিতরণ করছে। তাবলি এসে তাকে নিয়ে যায়। এরপর চ্যাং মাঙ্গিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ক্লাবে যোগ দেবে? মাঙ্গি হ্যাঁ বলে। তারপর জিনা চ্যাংকে তার বন্ধুকে আমন্ত্রণ জানাতে বলে, যাতে তারা সবাই একসাথে দুপুরের খাবার খেতে পারে। কিন্তু লি আসে না, যা জিনাকে কিছুটা দুঃখ দেয়। এদিকে লি চলে যাচ্ছে। তারপর সে হানাকেও চলে যেতে দেখে। তারা বসে কথা বলতে থাকে। লি জিজ্ঞেস করে, আমি কি তোমার জন্য একটু জল আনবো? অ্যানা বলে,
আমি গত 3 দিন ধরে আমার ডায়েট মেনে চলার চেষ্টা করছি, কিন্তু আমার ওজন এখনও একটুও কমেনি। আমি পানি পান করলে 2 মিনিটে আমার ওজন আরও 1 পাউন্ড বেড়ে যাবে। লি জিজ্ঞেস করে, এটা কি তোমার কাছে এতই গুরুত্বপূর্ণ? অ্যানা বলে, আমি জানি তুমি বলবে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভ্যন্তরীণ সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু লি বলে, আমি এমন কিছুই বলিনি। এদিকে জিনা চ্যাংকে জিজ্ঞেস করছে, লি আমার উপর রেগে আছে কেন? চ্যাং তখন তাকে বলে, তুমি ওকে বলেছিলে যে চুমোটা নকল, যদিও ওটা ওর প্রথম চুমু ছিল, আর তুমি এটা শুধু কাউকে দেখানোর জন্য করেছ, যেটা ওর একদমই ভালো লাগেনি। চ্যাং বলে, লি খুব সাধারণ একটা ছেলে, আর এসব জিনিসও পছন্দ করে না। কথা বলতে বলতে চ্যাং আরও জানায় যে লি বেশ কিছুদিন ধরেই তাকে পছন্দ করে। এদিকে লি হানাকে একটি পানীয় এগিয়ে দিয়ে বলে, এটা খাও, তুমি খুব দুর্বল, আর এটা তোমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। ঠিক তখনই মাঙ্গি হানাকে ডাকতে আসে। হানা যাওয়ার সময় পানীয়টি সাথে নিয়ে যায়। এতে প্রকাশ পায় যে হানা লিকে পছন্দ করতে শুরু করেছে। পরের দৃশ্যে জিনা লিকে বলে, আমি প্রথম থেকেই জানতাম তুমি আমাকে পছন্দ করো। লি উত্তর দেয়, হ্যাঁ, ব্রডকাস্টিং রুমে তোমাকে প্রথম দেখার পর থেকেই আমি তোমাকে পছন্দ করি। জিনা বলে, আচ্ছা, এবং তার কথোপকথন চালিয়ে যায়। সে ভুলের জন্য ক্ষমা চায়। সে বলে, আমি আর এমন করব না, কিন্তু লি বলে, যদি আবার এমন করো তাহলে দয়া করে মন থেকে একটা চুমু দিও। এ কথা শুনে জিনা কিছুই বলে না। পরে যখন জিনা রক্তচাপ মাপাতে গিয়ে সেখানে লিকে দেখে, তার বুক ধড়ফড় করতে থাকে। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে যায়। হ্যানাও এই দৃশ্য দেখছে। পরের দৃশ্যে ট্রেনিং সেন্টারের ম্যানেজার হ্যানাকে বলেন যে সে এখনও কোনো উন্নতি দেখাতে পারেনি। এরই মধ্যে তিনি জিনার প্রশংসা করেন এবং হ্যানাকে তার কাছ থেকে শিখতে বলেন। হ্যানা গভীরভাবে দুঃখিত। পরের দিন লি জিনার জন্য একটি উপহার নিয়ে আসে। জিনা জিজ্ঞেস করে, তুমি এটা কেন এনেছো? লি বলে, আমাদের সম্পর্কের 1 সপ্তাহ হলো, আর আজ আমাদের প্রথম বার্ষিকী। এ কথা শুনে জিনা অত্যন্ত আনন্দিত হয় এবং বলে, তুমি এটা এত ভালোবাসা দিয়ে এনেছো, তাই আমি এটা গ্রহণ করব, কিন্তু আজকের রাতের খাবারটা আমার পক্ষ থেকে হবে। লি রাজি হয়। তারপর জিনা তার বন্ধুদের বলে যে লি তাকে এই উপহারটি দিয়েছে, এবং সবাই খুব খুশি হয়। কাছেই বসে থাকা ইয়ংও এই দৃশ্য দেখে। এরপর তার 2020 সালের একটি ঘটনার কথা মনে পড়ে। জিনা বাইরে তার জন্য অপেক্ষা করছিল। সে বাইরে এসে বলল, তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করছো? আমি তো আগেই বলেছিলাম আমার কিছুটা সময় লাগবে। তখন জিনা তাকে একটি উপহার দিল। সে জিজ্ঞেস করল, এটা কিসের জন্য? জিনা উত্তর দিল, আমাদের সম্পর্কের 100 দিন হয়ে গেছে, আর আজ আমাদের প্রথম বার্ষিকী। এরপর ইয়াং বলে, আজ আমাকে আমার দলের সাথে রাতের খাবার খেতে যেতে হবে, তাই আমি তোমার সাথে যেতে পারবো না। জিনা ঠিক আছে বলে, কিন্তু সে গভীরভাবে দুঃখ পেয়ে চলে যায়। বর্তমানে ইয়াং বসে ঘটনাগুলো নিয়ে ভাবতে থাকে। পরে যখন জিনা তার লকারে জিনিসপত্র রাখছিল, ঠিক তখনই সে একটি চিঠির সাথে নিজের কিছু ছবি খুঁজে পায়। তাতে লেখা আছে, আমরা শীঘ্রই একসাথে হব। এটা দেখে জিনা ভাবতে থাকে। এদিকে ইয়াং সেখানে বসে সব শুনছিল। পরের দৃশ্যে সবাই চ্যাংয়ের ক্লাবে যোগ দেয় এবং ওরা খুব মজা করছিল। ঠিক তখনই চ্যাং লিকে মারতে যাচ্ছিল। জিনা তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি করছো? চ্যাং আতঙ্কিত হয়ে পড়ে। তখন হ্যানা বলে, আমি শুনেছি নামজং জোঙ্গা নামের একজন গায়কের অটোগ্রাফ পর্ব আছে। জিনা জিজ্ঞেস করে, তিনি কে? লি উত্তর দেয়, আমি ঠিক জানি না। এটা কি সত্যি ঘটতে চলেছে? ওরা দুজনেই খুব উত্তেজিত হয়ে ওঠে এবং কথা বলতে শুরু করে। জিনা চুপচাপ বসে ওদের দেখতে থাকে। এরপর লি এবং চ্যাং কাজের জন্য বেরিয়ে যায়। তখন জিনা হ্যানাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওই গায়কটিকে এতটা পছন্দ করো? হ্যানা বলে, হ্যাঁ, উনি আমার গোপন প্রিয় গায়ক। এরপর আমরা পেছনের গল্পটা জানতে পারি। হ্যানা লি এর ক্লাবের পোস্টগুলো থেকে গায়কটির ব্যাপারে জানতে পারে। তারপর হ্যানা জিনাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই লিকে পছন্দ করো? জিনা বলেন, না, আমি করি না। আমাদের মধ্যে শুধু একটাই ব্যাপার আছে, এটা একটা চুক্তিভিত্তিক সম্পর্ক। এরপর হ্যানা বলে, ব্যাপারটা আসলেই তাই না? পরের দৃশ্যে ইয়াং হ্যানার কাছে এসে তার সাহায্য চায়। এদিকে জিনা লিকে বলে, আজ আমি তোমার চিকিৎসা করতে পারবো না, পরের বার করব, কারণ আমার কিছু কাজ বাকি আছে। লি বলে, ঠিক আছে। সে চলে যায়। লিও যখন চলে যাচ্ছিল তখন সে বাইরে হ্যানাকে দেখতে পায়। হ্যানা বলে, আজ নামকাং জনের অটোগ্রাফ পর্ব, তুমি কি আমার সাথে আসবে? আমি একা যাচ্ছি। এ কথা শুনে লি খুব উত্তেজিত হয়ে ওঠে এবং বলে, হ্যাঁ, আমিও যাব। পরের দৃশ্যে জিনা হ্যানার সাথে দেখা করতে একটি জায়গায় যায়, কিন্তু সেখানে পৌঁছে সে ইয়াংকে দাঁড়িয়ে থাকতে দেখে।
ইয়াং বলে, আমি তোমাকে আমার সাথে দেখা করার জন্যই এখানে ডেকেছি। তখন জিনা চারপাশে ছড়িয়ে থাকা উপহারগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এসব কি? ইয়াং বলে, আমি আমাদের বিবাহবার্ষিকীর জন্য কোনো উপহার কিনতে পারিনি, তাই আজ আমি সব কিছু একবারে দিয়ে দেব। সে বলে, এগুলো আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিবাহবার্ষিকীর উপহার, আর এটা তোমার জন্মদিনের উপহার। ঠিক তখনই জিনা সেখানে একটি তালা দেখতে পায়। ইয়াং বলে, ইদানিং তোমার লকারে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যে কেউ এটা খুলতে পারে, তাই এই তালাটা দিয়ে ভালোভাবে বন্ধ করো। কথা শুনে জিনা বলে, আমার এই সব উপহারের দরকার নেই, আমার একজন বয়ফ্রেন্ড আছে যে আমাকে এই সব কিছু দিতে পারে। তারপর সে বলে, আমি এখন চলে যাচ্ছি। ঠিক তখনই লি এবং হ্যানা এসে পৌঁছায়। জিনা যে ইয়াংয়ের সাথে আছে তা লি এর পছন্দ হচ্ছে না, সে রেগে চলে যায়। জিনা তার পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করে, তুমি হ্যানার সাথে কি করছিলে? লি পাল্টা জবাব দেয়, আর তুমি ইয়াংয়ের সাথে কি করছিলে? তুমিই তো বলেছিলে তোমার কথা বলার মতো কেউ নেই, এটাই তোমার জরুরি কাজ। জিনা বলে, হ্যাঁ, হ্যানার আমন্ত্রণে আমি এখানে এসেছি, কিন্তু আমি জানতাম না যে ইয়াংও এখানে থাকবে। তারপর সে বলে, তুমিও আমাকে না বলে হ্যানার সাথে চলে গেছো। এই বলে সে রেগে চলে যায়। যাওয়ার পথে এক ছেলের সাথে তার ধাক্কা লাগে। সে ক্ষমা চেয়ে আবার চলতে শুরু করে। সে চলে যায়, কিন্তু ছেলেটি তার দিকে তাকিয়ে হাসছে। এদিকে ইয়াং বাইরে এসে লিকে জিজ্ঞেস করে, জিনা কোথায়? লি বলে, সে রেগে চলে গেছে। ইয়াং বলে, এই সময় তুমি ওকে একা যেতে দিলে কি করে? তুমি তো জানো ইদানিং ওর সাথে কত অদ্ভুত সব ঘটনা ঘটছে। লি হতবাক হয়ে যায়। এদিকে সেই ছেলেটি জিনার পিছু পিছু ঘুরছে। জিনা তার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি তো বেসবল দলের একজন খেলোয়াড়, তাই না? আমার পিছু পিছু কেন আসছো? তখন ছেলেটি বলে, আমি তো আগেই বলেছিলাম আমাদের শীঘ্রই দেখা হবে। এই কথা শুনে জিনা দৌড়ে পালাতে শুরু করে এবং সেই ছেলেটি তার পিছু পিছু দৌড়ায়। তখন ইয়াং চিৎকার করে বলে, তুমি ওর বয়ফ্রেন্ড, তুমি কিছুই জানো না। ঠিক তখনই জিনা ইয়াংকে ফোন করে, কিন্তু সে কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। তখন ইয়াং বলে, তুমি ওর বাড়িতে যাচ্ছ আর আমি ট্রেনিং সেন্টারে যাচ্ছি। তারা দুজনেই তাকে খুঁজতে যায়। তারা একই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এরই মধ্যে সেই ছেলেটি জিনাকে বলে, আমি তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি, আর যেদিন তোমার ইয়াং এর সাথে সম্পর্ক ভেঙে গেল সেদিনই আমি ঠিক করেছিলাম যে তোমাকে আমি নিজের করে নেব। কিন্তু আমি জানি না লি হঠাৎ কোথা থেকে এসে তোমার বয়ফ্রেন্ড হয়ে গেল। তুই আমার সামনে চুমু খেয়েছিস, আমি প্রচন্ড রেগে আছি, এখন তোকে আমার প্রেমিকা বানিয়ে নেব। ছেলেটা যখন এই কথা বলছিল ঠিক তখনই লি এসে পৌঁছায়। সে জিনার দিকে এগোতে গেলেই জিনা পেছন থেকে তাকে আক্রমণ করে, কিন্তু সে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়। যাওয়ার পথে সেই ছেলেটির সাথে ইয়াং এর দেখা হয়, তার সাথে তার ধাক্কা লাগে। ইয়াং জিজ্ঞেস করে, এই অসময়ে তুমি এখানে কি করছো? এরপর সে দেখতে পায় যে ছেলেটির ব্যাগে জিনার অনেক জিনিসপত্র রয়েছে। সে বুঝতে পারে যে এই সেই ছেলে যে জিনাকে নজরে রাখছিল। এরপর ছেলেটি হেঁটে চলে যেতে শুরু করে। ইয়াং তাকে ধরে ফেলে এবং আঘাত করে, যার ফলে সে পড়ে যায়। এরপর তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। জিনা ইয়াংকে ধন্যবাদ জানায়। তারপর সে ইয়াংলিকে বলে, তুমি ওর বয়ফ্রেন্ড, তাই ওর খেয়াল রেখো। এই বলে সে চলে যায়। সে সেখানে খুব মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে। জিনা জিজ্ঞেস করে, তুমি এমন মুখ করছো কেন? সে বলে, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। জিনা উত্তর দেয়, তোমার কারণেই আমি আজ এখানে নিরাপদে দাঁড়িয়ে আছি, নইলে আমার কি হতো তা আমি জানি না। এরপর লি বলে, আজ থেকে আমি তোমাকে প্রতিদিন বাড়ি পৌঁছে দেব। এই কথা শুনে জিনা হেসে বলে, ঠিক আছে, চলো এখন যাই। এরপর সে তাকে বাড়ি পৌঁছে দেয়। সেখানে জিনা বলে, আজ আমার বাবা মা বাড়িতে নেই, তাই আমি একা। লি বলে, তুমি একা থাকলে ভয় পাবে না? জিনা বলে, ঠিক আছে, তুমি আজ রাতে আমার সাথে থাকো। এই কথা শুনে সে রাজি হয়ে যায় এবং তার বাড়িতে চলে যায়। দুজনে সেখানে একসাথে বসে। ওরা যখন খাচ্ছিল তখন লি জিনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। জিনা বলে, আমি জানি আমি সুন্দরী, কিন্তু তোমার আমার দিকে এভাবে তাকানো উচিত না। লি বলে, হ্যাঁ তুমি সুন্দরী, কিন্তু এই মুহূর্তে আমি অন্য কিছু দেখছি। লি তার মুখ মোছে। তখন জিনা অভিযোগ করে, তুমি ওটা দেখে ফেলেছ? তুমি এটা কেন সরালে? আমি তো ইচ্ছে করেই ওটা ওখানে রেখেছিলাম যাতে কাল খেতে পারি। এই কথা শুনে লি হাসতে শুরু করে। কিছুক্ষণ পর তারা দুজনেই একসাথে ঘুমিয়ে পড়ে। পরদিন জিনার বন্ধুরা তাকে গতকালের ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করে। জিনা বলে, চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। এরপর ইয়াং আসে এবং জিনা তার কাছে গিয়ে গতকালের জন্য তাকে ধন্যবাদ জানায়। ইয়াং বলে, তাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে তুমি এর বিনিময়ে আমাকে একটি উপহার দিতে পারো। জিনা জিজ্ঞেস করে, আমি তোমাকে কি উপহার দেব যাতে তুমি আবার আমার হয়ে যাও? তোমার বয়ফ্রেন্ড হব। ইয়াং বলে, না, আমি তোমার বন্ধু হতে চাই। তারপর সবাই সেখানে একসাথে বসে থাকে। মাঙ্গি বলে, মন ভালো করার জন্য আমাদের ছুটিতে কোথাও যাওয়া উচিত। সবাই রাজি হয়ে যায়। এরপর ইয়াং বলে,
আমি তোমাদের সাথে ছুটিতে যাব। লি তার দিকে কটমট করে তাকায়। পরের দৃশ্যে তারা মাঙ্গির পুরনো বাড়িতে পৌঁছায় এবং পৌঁছনো মাত্রই তারা খেলাধুলো ও মজা করতে শুরু করে। তারপর জিনা লিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই ক্যামেরাটা তুমি কোথা থেকে পেলে? লি বলে, এটা ব্রডকাস্টিং রুমে পড়েছিল, তাই কিছু একটা করার জন্য আমি এটা নিয়ে এসেছি। যাতে তারা স্মৃতিগুলো রেকর্ড করতে পারে। এরপর ইয়াং এসে বলে, তুমি আমাকেও গুলি করতে পারো। লি তাকে উপেক্ষা করে চলে যায়। লি রান্নাঘরে রান্না করছিল। হ্যানা এসে তাকে সাহায্য করতে শুরু করে, কিন্তু তারপর জিনা আসে এবং হ্যানাকে দেখে খুব বিরক্ত হয়। এরপর সবাই খেতে শুরু করে। হ্যানা লিকে তাকে কিছু খাবার পরিবেশন করতে বলে। তখন ইয়াং জিজ্ঞেস করে, অন্য কারো প্রেমিক তোমাকে খাবার পরিবেশন করবে কেন? লি তবুও হ্যানাকে খাবার পরিবেশন করে। তারপর সবাই আবার এমন একটি খেলা খেলতে শুরু করে যেখানে একজন আরেকজনের কানে কানে কথা বলে। একজন একটি প্রশ্ন করে এবং অপরজন প্রশ্নটি কি সে সম্পর্কে জানায়। এরপর তারা খেলা শুরু করে। প্রথমে মিনজি চ্যাংকে জিজ্ঞেস করে, তুমি যদি ডেটে যেতে পারতে তাহলে কার সাথে যেতে চাইতে? এরপর চ্যাং মিনজির দিকে ইশারা করে। তারা দুজনেই খুব খুশি হয়। তারপর চ্যাং জিনাকে কিছু একটা জিজ্ঞেস করে। তখন জিনা ইয়াংয়ের দিকে ইশারা করে। লি বলে, আমি এই প্রশ্নটা জানতে চাই। তারপর সবাই তাকে মারধর করে। এরপর চ্যাং তাকে বলে, হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম রান্নাঘরে রাতের খাবার কে খায়? চ্যাং হাসতে শুরু করে। এরপর জিনা ইয়াংয়ের দিকে আঙ্গুল তুলে দেখাতে থাকে, আর লি প্রতিটি প্রশ্নের উত্তর বোঝার চেষ্টা করে এবং সবাই তাকে মারতে থাকে। তারপর ইয়াং হ্যানাকে একটি প্রশ্ন করে এবং হ্যানা লির দিকে আঙ্গুল তোলে। এরপর জিনা, সে বলে, আমি এই প্রশ্নটা জানতে চাই। তারপর সবাই তাকে মারধর করে এবং ইয়াং বলে, আমি হ্যানাকে জিজ্ঞেস করেছিলাম কোন বিষয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ। জিনার এটা একদমই ভালো লাগে না। সে সেখানে বসে বিষয়টা নিয়ে ভাবতে থাকে। তারপর সে একটা শব্দ শুনতে পায়। সে বাইরে তাকায়, কিন্তু তারপর কেউ একজন ভেতরে আসে আর সে ভয় পেয়ে যায়। কিন্তু সে লি। তারপর তারা দুজনে বাইরে গিয়ে কোথাও গিয়ে বসে। জিনা গান গাইতে শুরু করে, আর লি, যে তার গান রেকর্ড করছিল, সে বলে, তোমার কণ্ঠ আর তোমরা দুজন কি সুন্দর। তারপর তারা চুমু খায়, কিন্তু হঠাৎ সে বিব্রত বোধ করে থেমে যায়। হ্যানা সেখানে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখতে থাকে। এরপর সে রাগে বাড়ি চলে যায়। ইয়াং জিজ্ঞেস করে, হঠাৎ তোমার কি হলো? রাগান্বিত হ্যানা উত্তর দেয়, ওদের মধ্যে একটি চুক্তিগত সম্পর্ক আছে, কিন্তু এসব কেন হচ্ছে তা আমি জানি না। ব্যাপারটা সত্যি হতে চলেছে। এটা শুনে সে পুরোপুরি হতবাক এবং আনন্দে অভিভূত। পরের দৃশ্যে সবাই চলে যেতে শুরু করে। তখন মিনজি জিজ্ঞেস করে, এই জিনিসগুলো এখানে কি করবে? সবার যা যা ইচ্ছে নিয়ে নেওয়া উচিত। কিন্তু জিনা সব কিছুই নিয়ে নিচ্ছে। তখন হ্যানা বলে, তোমরা সবাই কিছু একটা চাও, আর সেটাই আমার পছন্দ না। এ কথা শুনে জিনা বলে, তুমি কি বলছো? আমি তো শুধু মজা করছিলাম। এখান থেকে তুমি যা খুশি নিতে পারো। কিন্তু হানা রেগে চলে যায়। বাইরে ইয়াং হানাকে বলে, আমি বুঝতে পারছি তুমি লিকে পছন্দ করো, কিন্তু তোমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি করব, যেমনটা আমি করছি। এরপর জিনা প্রশিক্ষণ কেন্দ্রে এসে হানার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হানা তার কোনো উত্তর দেয় না। তারপর ম্যানেজার ভেতরে এসে সবাইকে বলতে শুরু করেন, আপনাদের কিছু টাকা বিনিয়োগ করতে হবে, কারণ আমাদের এজেন্সি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জিনা বলে, চুক্তিতে এমন কিছু লেখা ছিল না যেখানে কোনো আমানত জমা দেওয়ার কথা বলা হয়েছে। ম্যানেজার বলে, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমানত শুধু তাকেই দিতে হবে যার কাজের অগ্রগতি খুব কম, যেমন হানা। এরপর ম্যানেজার হানাকে 10 মিলিয়ন জমা দিতে বলে। তখন জিনা তাকে পুরো টাকাটাই পরিশোধ করতে বলে। টাকা দেবেন কেন? সবার সাথে সমান ব্যবহার করা উচিত। ম্যানেজার বলেন, আমরা আপনার অনেক প্রশংসা করছি, তারপর আপনি খুব বেশি কথা বলতে শুরু করলেন। তখন জিনা বলে, আমাদের এখানে থাকার দরকার নেই। সে হানার হাত ধরে, কিন্তু হানা তাকে ধরতে রাজি হয় না এবং বলে, আমি এখানে নেই। তুমি যদি যেতে চাও যাও, কিন্তু আমি এখানেই থাকতে চাই। এ কথা শুনে জিনা একা এজেন্সি থেকে বেরিয়ে যায়। এরপর তার হানা এবং তার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে এবং সে ভাবে, আমি জানি না তুমি হঠাৎ করে এত বদলে গেলে কি করে। তারপর সে লিয়ের কাছে গিয়ে তাকে সবটা বলে। সে ব্যাখ্যা করে জিজ্ঞেস করে,
এটা কি আমার দোষ? লি বলে, না, এটা তোমার দোষ নয়। তুমি ঠিক কাজই করেছ, আর তোমার এমনিতেও ওই এজেন্সিতে কাজ করার কোনো দরকার নেই। এরপর সে তাকে ভিডিওটি দেখিয়ে বলে, আমি যদি এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, তুমি খুব বিখ্যাত হয়ে যাবে। জিনা বলে, এটা সত্যিই করো, ভাইরাল করে দাও। লি হ্যাঁ বলে এবং তারা দুজনেই হেসে ওঠে। পরের দৃশ্যে জিনা তার দেওর ও বোনের সাথে দেখা করতে যায় এবং তাদেরকে তার চুক্তিবদ্ধ সম্পর্কের কথা জানায়। সে বলে, এখন আমার এই ছেলেটাকে সত্যিই ভালো লাগছে এবং আমি শীঘ্রই তাকে আমার অনুভূতিগুলো জানাবো। আমি করব। এ কথা শুনে তার বোন আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে ম্যানেজার হানাকে বলে, তুমি তোমার সব টাকা ফেরত নিতে পারো, কিন্তু জিনাকে এখানে ফিরিয়ে আনো, কারণ সেই ছিল আমাদের দলের মুখ এবং তাকে ছাড়া আমরা কিছুই না। ম্যানেজার আরও বলেন, সে তোমার কারণেই চলে গিয়েছিল, তাই তোমার তাকে ফিরিয়ে আনা উচিত। তাকে সেখানে নিয়ে যাও। কিন্তু হ্যানা বলে, আমি ওর নম্বরটা ডিলিট করে দিয়েছি এবং আমরা এখন আর বন্ধু নই। এদিকে লি আর জিনা একসাথে বসে থাকে এবং লি একটা বিষয় নিয়ে অবাক হয়। তারপর সে জিনাকে বলে, দেখো, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর তুমি খুব জনপ্রিয় হয়ে গেছো। তখন জিনা বলে, এই কৃতিত্বের অংশটা তোমার। তারপর লির হাত থেকে কলমটা পড়ে যায় এবং সে সেটা তুলতে ঝুঁকে পড়ে। লি যখন কলমটা তুলছিল, জিনা ঝুঁকে তার হাতটা ধরে ফেলে। এই দৃশ্য দেখে লি খুব বিব্রত ও ঘাবড়ে যায়। জিনা বলে, ঠিক আছে, তুমি ডান হাত দিয়ে লেখো। সে তার কাজ চালিয়ে যায়। সে তার হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লি বলে, না, আমি এভাবেই ঠিক আছি। লির প্রতিক্রিয়া দেখে জিনা হাসতে শুরু করে। এদিকে দুজনের মধ্যে একটি রোমান্টিক কমেডি গড়ে উঠছে। এরপর চ্যাং উল্লেখ করে যে ইয়াংয়ের আজ একটি ম্যাচ ছিল। তারপর তারা দুজনেই তার সাক্ষাৎকারটি দেখতে শুরু করে, যেখানে সে বলে, যে মেয়ে আমাকে পছন্দ করে তার উচিত আমাকে সমর্থন করা। এরপর চ্যাং মিঞ্জির কাছে একটি চার্জার চায়, কিন্তু সে দিতে অস্বীকার করে। তারপর সে তার ফোন চার্জ দেওয়ার জন্য লির ব্যাগে একটি চার্জার খোঁজে, কিন্তু চার্জারের পরিবর্তে সে তাদের চুক্তিপত্রটি খুঁজে পায়। এটা দেখে দুজনে হাসতে শুরু করে। হ্যানাও এটা দেখে। পরের দৃশ্যে তখন হ্যানা বুঝতে পারে যে সোশ্যাল মিডিয়াও একটি হুমকি, কিন্তু জিনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সে এতে খুশি নয়। এরপর ইয়াং এসে হ্যানাকে জিনার ব্যাপারে জিজ্ঞেস করে। হ্যানা বলে, সবাই ওর খোঁজ করছে, আমি জানি না ও কোথায় আছে। এ কথা শুনে ইয়াং চলে যায়। এরপর হ্যানা লির কাছে গিয়ে তাকে জিনার ব্যাপারে জানায়। সে তার অনুভূতি প্রকাশ করে। সে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি যদি না চাও, আমরা একটা চুক্তিভিত্তিক সম্পর্কে জড়াতে পারি। এরপর ধীরে ধীরে তুমিও আমাকে পছন্দ করতে শুরু করবে। কিন্তু লি বলে, আমি শুধু জিনাকেই পছন্দ করি, অন্য কাউকে না। এই কথা শুনে হ্যানা রেগে গিয়ে জিজ্ঞেস করে, ওর মধ্যে এমন বিশেষ কি আছে? সে মনে করে সবাই তাকে পছন্দ করতে চায়। এরপর জিনা এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোমরা দুজন কি নিয়ে কথা বলছো? হ্যানা বলে, তুমি দেখতে পাচ্ছ না আমরা কথা বলছি? দয়া করে চলে যাও। কিন্তু জিনা লির হাত ধরে বলে, ও আমার বয়ফ্রেন্ড। তারপর তাকে সেখান থেকে নিয়ে যায়। এটা দেখে হানা প্রচণ্ড রেগে যায়। পরের দৃশ্যে স্কুলের সবাই জানতে পারে যে লি আর জিনার মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক রয়েছে। এটা জেনে লি জিনার দিকে ছুটে যায়, কিন্তু হানা তাকে থামিয়ে বলে, এত কিছুর পরেও জিনা, আমি এখনও তোমাকে চিনি না। সে খুব রেগে আছে এবং তোমার সাথে দেখা করতে চায় না। এরপর লি সেখানে বসে দূর থেকে জিনাকে দেখতে থাকে। এদিকে জিনা লিয়ের জন্য অপেক্ষা করছে, কারণ তার সমর্থনের প্রয়োজন। সে নেতিবাচক মন্তব্যগুলোও দেখছে। এদিকে ইয়াংয়ের ম্যাচ চলছে, কিন্তু যখন সবাই যে জিনার সমালোচনা করছে তা জেনে সে দ্রুত তার পাশে ছুটে যায়। এদিকে জিনা আবিষ্কার করে যে কেউ তার চুক্তির ছবিগুলো ঘরে রেখে গেছে এবং তার সন্দেহ হানার দিকে যায়। তাই সে হানার কাছে গিয়ে বলে, এই সব কিছু তুমিই করেছ। কি? হ্যানা এটা মেনে নিয়ে বলে, হ্যাঁ, কারণ আমি তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চাই। তখন জিনা বলে, তুমি কি বলছো? আমরা তো সেরা বন্ধু। কিন্তু হ্যানা হেসে বলে, আমি তোমাকে প্রথম থেকেই অপছন্দ করি। তুমি প্রশিক্ষণ কেন্দ্রে আসার পর থেকেই সবার মনোযোগ তোমার দিকে। এটা তোমার উপর নির্ভর করছে। তুমি আমার কাছ থেকে আমার সব কিছু নিয়ে নিয়েছো, আর এখন আমি তোমার কাছ থেকে সব কিছু নিতে চাই। এ কথা শুনে জিনা বলে, তুমি কি বলছো? তারপর সবাই মাইক্রোফোনে লিয়ের কণ্ঠস্বর শুনতে পায়। সে বলে, হ্যাঁ, জিনার সাথে আমার আগে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক ছিল এবং এখন আমি এটা করতে যাচ্ছি না।
আমি কোনো চুক্তিবদ্ধ সম্পর্কে থাকতে চাই না, কারণ আমি শুরু থেকেই এটাকে একটি সত্যিকারের সম্পর্কের মতো করে এসেছি এবং এখন আমাকে এটাকে একটি সত্যিকারের সম্পর্কে পরিণত করতে হবে। এরপর সে তার অনুভূতি প্রকাশ করে, যা শুনে সব ছাত্রছাত্রী খুব খুশি হয়। সে আরও বলে, তোমরা আমার ভালোবাসাকে সমর্থন করো। জিনা হানাকে বলে, লোকেরা আমাকে যতই অপছন্দ করুক না কেন, একজন মানুষ আমাকে ভালোবাসলেই যথেষ্ট। এরপর সে চলে যায়। তারপর শিক্ষিকা সম্প্রচার কক্ষে এসে তাকে শাস্তি দেওয়ার জন্য বাইরে নিয়ে যান। এরপর তিনি দেখেন লি নোটিশটির উপর আরেকটি নোট লাগিয়ে দিচ্ছে। সে বলে, এটা সত্যি যে আমাদের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক ছিল, কিন্তু আমার কাছে এটা সবসময়ই বাস্তব ছিল। এটা দেখে জিনা পাল্টা জবাব দেয় যে তার কাছেও সবকিছু বাস্তব ছিল। কয়েকদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং সবাই সবকিছু ভুলে গিয়ে মজা করতে থাকে। এদিকে ইয়াংয়ের নেতা সে জিজ্ঞেস করে, সেদিন যা খুঁজতে গিয়েছিলে তা খুঁজে পেয়েছ? তখন লিয়ের ইয়াংয়ের সেই দিনটির কথা মনে পড়ে যেদিন সে জিনার কাছে ছুটে গিয়েছিল। কিন্তু সে দেখে জিনা লিয়ের লেখা চিরকুটটির দিকে তাকিয়ে আছে। সে ভাবে, হয়তো আমি আবার দেরি করে ফেলেছি। এখন তার হৃদয়ে লি ছাড়া আর কেউ নেই। এই কথা ভাবতে ভাবতে সে কিছু না বলে চলে যায়। পরের দৃশ্যে জিনা হানার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এতদিন স্কুলে আসোনি কেন? হানা বলে, আমি তোমার ওপর রাগ করেছি, কিন্তু আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারি। জিনা বলতে থাকে, যার উত্তরে হানা বলে, ঠিক আছে, আমি সবকিছু ভুলে যাব, আমি এর জন্য প্রস্তুত এবং আমরা আগের মতোই বন্ধু থাকব। আমিও স্কুলে ফিরে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন জিনা জিজ্ঞেস করে, কি শর্ত? হানা বলে, এই চুক্তিবদ্ধ সম্পর্কটা শেষ হওয়ার পর তুমি লিয়ের সাথে প্রেম করবে না, কারণ আমি ওকে পছন্দ করি। এ কথা শুনে জিনা কিছু না বলে চলে যায়। এদিকে লি ভাবছে চুক্তিবদ্ধ সম্পর্ক শেষ হওয়ার পর সে জিনাকে কিভাবে প্রস্তাব দেবে, আর এই চিন্তাটা তাকে পাগল করে তুলছে। অন্যদিকে জিনা হানার কথাগুলো মনে করছে। তারপর সে লিয়ের কাছ থেকে একটি শুভরাত্রির বার্তা পায় এবং খুব মন খারাপ করে ফেলে। পরের দিন আমরা জানতে পারি যে তাদের চুক্তির শেষ দিন। এরপর জিনা ঘোষণা করে, আজ আমরা দম্পতি হিসাবে এমন সব কিছু করব যা আমরা আগে করিনি। তারপর তারা পালা করে বিভিন্ন কাজ করতে থাকে এবং অনেক মজা করে। এরই মধ্যে তাদের প্রেম বাঁধতে শুরু করে। ঠিক তখনই হানা এসে জিনা আর লিয়ের খোঁজ নেয়। তারা বলে, আমরা জানি না ও কোথায় আছে। তারপর সে ইয়াংয়ের কাছে গিয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে, তুমি কি আর জিনার সাথে থাকতে চাও না? সে বলে, এখনও হৃদয়ে শুধু লি আছে। তারপর সে আরও বলে, এখন তোমারও লিকে ভুলে যাওয়া উচিত। এই বলে সে চলে যায়। তারা দুজন একটি জায়গায় পৌঁছে দুপুর 12টার জন্য অপেক্ষা করতে থাকে, যখন তাদের চুক্তির মেয়াদ শেষ হবে এবং সে জিনাকে বিয়ের প্রস্তাব দেবে। 12টার পর সে তার অনুভূতি প্রকাশ করে। সে জিনাকে ব্যাপারটা জানায়, কিন্তু জিনা বলে, এতদিন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এটা শুনে সে খুব অস্বস্তি বোধ করে এবং বলে, তুমি কি বলছো? কিন্তু জিনা উঠে চলে যেতে শুরু করে। কিন্তু লি তাকে থামিয়ে বলে, হঠাৎ তোমার কি হয়েছে? আমরা দুজনেই। তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু মেয়েটি কিছু না বলে চলে যায়। লি খুব মন খারাপ করে। এরপর তারা দুজন একা থাকে এবং একে অপরের সাথে কথা বলে না। তখন ইয়াং জিনাকে জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে হঠাৎ করে সবকিছু কিভাবে বদলে গেল? উত্তরে সে বলে, আমাদের সম্পর্ক ভেঙে গেছে। সে কাঁদতে শুরু করে। তখন ইয়াং বলে, আমাদের ব্রেকআপের পরেও তুমি এত কাঁদোনি, কিন্তু এখন আমি জানি আমার জন্য তোমার মনে আর কিছুই নেই। সে আরও বলে, কিন্তু আমরা সব সময় বন্ধু হয়ে থাকতে পারি। তুমি যদি লিকে এতই ভালোবাসো, তবে তোমার এই ভালোবাসা অন্য কাউকে দিও না, যাও। এদিকে লি তার বাবাকে সব কিছু বলে। তখন তার বাবা বলেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, সে হয়তো ওরকমই কিছু একটা বলেছে, কিন্তু তোমার আবার চেষ্টা করা উচিত। এই সব শুনে লি জিনাকে আবার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জিনা হানার সাথে দেখা করতে এসে বলে, আমি পাগল হয়ে গিয়েছিলাম যে আমি তোমার কথা শুনছিলাম। তুমি বন্ধুত্বের সংজ্ঞায় বদলে দিয়েছ, আর তোমার মতো বন্ধুর জন্য আমি আমার সত্যিকারের ভালোবাসা ত্যাগ করতে পারি না। এই বলে সে চলে যায়। এরপর দুজন দুজনের দিকে ছুটে যায় এবং মুখোমুখি হয়। তারপর তারা একে অন্যের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করে। তারা তাই করে। তারা একে অন্যকে জড়িয়ে ধরে এবং তারপর হাতে হাত ধরে হেঁটে চলে যায়। পরের দৃশ্যে হানাও স্কুল ছেড়ে চলে যাচ্ছে।
যা দেখে মি খুব দুঃখ পায়, কারণ তার অন্যতম সেরা বন্ধু তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার পরের দৃশ্যে লি জিনাকে ফোন করে, তাকে একটি নতুন চুক্তি দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমার প্রেমিকা হয়ে সারা জীবন আমার সাথে থাকবে? সে বলে ঠিক আছে। ছেলেটি বলে, এতে সই করো। জিনা চুক্তিপত্রে চুমু দিয়ে বলে, এভাবেই চুক্তি সই করা হয়, তুমিও সই করো। ছেলেটি বলে, আমি সই করব, কিন্তু অন্য কোথাও। এই বলে সে তাকে চুমু খায়। তারপর সে বলে, এখন থেকে আমি তোমার বয়ফ্রেন্ড। মেয়েটি বলে, আমিও তোমার গার্লফ্রেন্ড। সে তাকে চুমু দেয়, আর এভাবেই আমাদের মিষ্টি নাটকটি শেষ হয়। এখন আমাদের জানান নাটকটি আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের প্রিয় চরিত্র কে ছিল। অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন।